ওকে স্যার, আমরা শুরু করতেছি ক্লাস। ওকে, তো আমরা এখন একটা ম্যাথ সলভ করব। আচ্ছা, তো এই যে কোয়েশ্চেন এখানে দেয়া আছে, কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। হ্যাঁ, এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন, সম্ভবত 2018 সালের কোয়েশ্চেন এটা। হ্যাঁ, তো এখানে কি বলছে দেখো তো, নিম্নলিখিত তথ্যাদি সালাদা ট্রেডার্সের হিসাব বই হতে সংগৃহীত হয়েছে। এই যে নিচের ইনফরমেশনগুলো কি করা হয়েছে, সালাদা ট্রেডার্সের কাছ থেকে নেওয়া হয়েছে, মানে এটা একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান, তাদের কিছু ইনফরমেশন নেওয়া হয়েছে এখানে। ওকে, তোমরা তো জানোই যে আমরা কি করতেছি, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 6 নম্বর অধ্যায়টা করতেছি, রাইট? এই অধ্যায়টার নাম কি যেন, প্রাপ্য হিসাব। কি স্যার? তো এখানে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি রিলেটেড ম্যাথগুলোই করব, তাই না? তোমরা তো সবাই জানো যে আমরা দেনাদারের কাছে যে টাকাটা পাই, ওই টাকাটা কোনো কারণে যদি দেনাদার মেরে দেয়, আমাদেরকে না দেয়, আমরা যদি নিশ্চিত হয়ে যাই কখনোই আর ওই টাকাটা আমরা ফেরত পাবো না, সেই টাকাটাকে কি বলা হয়? অনাদায়ী পাওনা। কি বলা হয়? অনাদায়ী পাওনা, তাই না? আর ভবিষ্যতে অনাদায়ী পাওনা হবে, এই কারণে আগে ভাগেই তুমি যদি কোনো একটা ফান্ড তৈরি করো, যে ফান্ডের উদ্দেশ্যই হলো ভবিষ্যতের অনাদায়ী পাওনাগুলোকে রিকভার করা, ঠিক আছে, সাবস্টিটিউট করা, অর্থাৎ ব্যাকআপ ফান্ড, যে ভবিষ্যতে আমার অনাদায়ী পাওনা বাবদ ক্ষতি হতে পারে, এই ক্ষতিটা আমি পূরণ করব যেই ফান্ডের টাকা দিয়ে। ওই ফান্ডের নাম হচ্ছে কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি। কি স্যার? বুঝছো? তো অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই ফান্ডটা কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান মেনটেন করে, আবার কিছু কিছু প্রতিষ্ঠান তারা এই ফান্ডটা মেনটেন করে না। যা ছোটোখাটো প্রতিষ্ঠান আছে তারা কিন্তু অনাদায়ী পাওনা হলে অনাদায়ী পাওনা খরচকে ডেবিট করে, আর কি করে? দেনাদারকে ক্রেডিট করে। কিন্তু যারা বড় বড় প্রতিষ্ঠান, যারা অনাদায়ী পাওনাটাকে ম্যানেজ করার জন্য আগেভাগে ফান্ড তৈরি করে রাখে, ওই ধরনের প্রতিষ্ঠানগুলোর যদি অনাদায়ী পাওনা হয়, তারা কিন্তু অনাদায়ী পাওনা খরচ ডেবিট করে না। কেন করে না? কারণ তাদের তো ফান্ড আছে। সো অনাদায়ী পাওনা খরচকে তারা অনাদায়ী পাওনা খরচ না লিখে তারা অনাদায়ী পাওনা সঞ্চিতি নামক ফান্ডটাকে কি করে? ডেবিট করে, আর দেনাদারকে ক্রেডিট করে। বুঝছো বেসিক ডিফারেন্সটা? তো যাদের ফান্ড নাই তারা অনাদায়ী পাওনা খরচের জন্য অনাদায়ী পাওনা খরচকে ডেবিট করে, যাদের ফান্ড আছে তারা অনাদায়ী পাওনা খরচের জন্য অনাদায়ী পাওনা খরচকে ডেবিট না করে তাদের ফান্ড থেকে টাকা কমিয়ে দেয়, অর্থাৎ তারা অনাদায়ী পাওনা সঞ্চিতি নামক ফান্ডটাকে কি করে? ডেবিট করে। বুঝা গেল? এই হলো মানে বেসিক পার্থক্য, যারা ফান্ড মেনটেন করে আর যারা ফান্ড মেনটেন করে না। ওকে, আচ্ছা, তো আমরা এই ধরনের ম্যাথগুলো এখানে সলভ করব। ওকে, তো আমরা একটু কোয়েশ্চেনটা সবাই পড়ি। হ্যাঁ, এই জায়গায় কি বলছে? অনাদায়ী পাওনা সঞ্চিতি 1/1/2017 কত টাকা? 8,000 টাকা। আচ্ছা স্যার, অনাদায়ী পাওনা আর অনাদায়ী পাওনা সঞ্চিতি দুইটা কথা কি সেম? নো। অনাদায়ী পাওনা মানে কি? দেনাদার আমাকে টাকা দিবে না, আমি নিশ্চিত হয়ে গেছি। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে কি? যে অনাদায়ী পাওনা নামক ক্ষতিটা হলে আমি যে ফান্ডের টাকা দিয়ে এই ক্ষতি পূরণ করব, ওই ফান্ডের নাম হচ্ছে কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই অনাদায়ী পাওনা সঞ্চিতি কয় রকমের হয় বলো তো? 2 রকম। বছরের শুরু যেটা, অর্থাৎ যেটা প্রারম্ভিক সঞ্চিতি, সেটাকে আমরা কি বলতে পারি? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কি বলতে পারি? তাহলে আমাদের হিসাবকালের প্রথম দিন অনাদায়ী পাওনা সঞ্চিতি নামক ফান্ডে যে টাকাটা জমা থাকে, বা অনাদায়ী পাওনা সঞ্চিতি নামক ফান্ডে যেই টাকা নিয়ে আমরা হিসাবকাল শুরু করি, ওই হিসাবকালের শুরুর দিনের অনাদায়ী পাওনা সঞ্চিতিকে আমরা কি বলি? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কি বলি? বুঝছো? ধরো আমরা 2025 সালের ম্যাথ করতেছি, তাহলে 2025 সালে স্টার্ট হবে কবে? 1 জানুয়ারিতে। সো 2025 সালের 1 জানুয়ারি তারিখে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি ফান্ডে যে টাকাটা জমা থাকবে, ওই টাকাটাকে আমরা কি নামে ডাকবো? প্রারম্ভিক অনাদায়ী পাওনা সঞ্চিতি অথবা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমরা কি বুঝছি? আবার 2025 সাল শেষ হয়ে যাবে কবে? 31 ডিসেম্বর। সো 31 ডিসেম্বর এটা হলো কি? সমাপনী, শেষ হচ্ছে এই দিন হিসাবকালটা। এই দিন আমার অনাদায়ী পাওনা সঞ্চিতি ফান্ডে যে টাকাটা থাকবে, ওই টাকাটার নাম কি? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি অথবা সমাপনী অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওকে, তাহলে প্রারম্ভিক অনাদায়ী পাওনা সঞ্চিতি অথবা অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যালেন্স বিডি অথবা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, তিনোটা কথাই কি? সেম। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, প্রারম্ভিক অনাদায়ী পাওনা সঞ্চিতি অথবা অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যালেন্স বিডি, তিনোটা কথাই কি? সেম।
আবার সমাপনী অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি অথবা অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যালেন্স সিডি, তিনোটা কথাই কি সেম। তাহলে আমি যদি বলি অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যালেন্স বিডি, তুমি কি বুঝবা? অনাদায়ী পাওনা সঞ্চিতি ফান্ডের প্রারম্ভিক টাকাটাকে অথবা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি ফান্ডকে, রাইট? আমি যদি বলি অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যালেন্স সিডি, তুমি কি বুঝবা? সমাপনী অনাদায়ী পাওনা সঞ্চিতিকে অথবা বছর শেষে অনাদায়ী পাওনা সঞ্চিতি ফান্ডে যে টাকাটা আছে সেই টাকাকে, বা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে, বুঝছো? তো এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি নামক ফান্ড, এই যে ফান্ড, এই ফান্ডে কত টাকা আছে? 10,000 টাকা। কত আছে বলো? 10,000 টাকা আছে শুরুতে। ওকে, হিসাবকালের শুরুতে কত আছে? 10,000। তো এই ফান্ডটা কেন করা হয়েছে? যখনই আমাদের অনাদায়ী পাওনা হবে, আমরা এই ফান্ড থেকে কি করব? অনাদায়ী পাওনা বাবদ ক্ষতিটাকে পূরণ করব। তাহলে অনাদায়ী পাওনা যতবার হবে ততবারই এই ফান্ড থেকে কি করা হবে? টাকা কমানো হবে। ধরো আমাদের অনাদায়ী পাওনা হলো 5,000 টাকা, তাহলে আমরা ফান্ড থেকে 5,000 মাইনাস করলাম, আছে কত? 5,000। ধরো আমাদের আবার অনাদায়ী পাওনা হইলো 3,000, তাহলে আমরা কি করব? 3,000 মাইনাস করব, আছে কত? 2,000। বললো বছর শেষে এই ফান্ডে রাখতে হবে 15,000 টাকা। কত টাকা? কত রাখতে হবে? তাহলে এইটা কি ছিল? এই 10,000 টাকা কি ছিল বলো? প্রারম্ভিক। কি ছিল? প্রারম্ভিক অথবা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, রাইট? আর এই যে 15,000 বছর শেষে রাখতে বলছে, এটা কি? সমাপনী অথবা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, রাইট? তাহলে আমরা হিসাবকাল শুরু করছি ফান্ডে কয় টাকা নিয়ে? 10,000 টাকা নিয়ে, কিন্তু হিসাবকালের শেষের দিন ফান্ডে রাখতে হবে কয় টাকা? ওকে ফাইন, তাহলে আমি ফান্ডে কয় টাকা জমা দিব বলো তো? 10,000 নিয়ে শুরু করছি, বাট হিসাবকাল শেষে কত রাখতে হবে? তাহলে আমি কি 5,000 টাকা জমা দিব? উত্তর হলো না, আমি 5,000 টাকা জমা দিলে হবে না। কেন হবে না? কারণ আমি বছর শুরু করছি ফান্ডে কয় টাকা নিয়ে? 10,000 নিয়ে। তো আমার অনাদায়ী পাওনা হইলো কয় টাকা? 5,000। 5,000 কমে গেল, আছে কত? 5,000। আবার অনাদায়ী পাওনা হলো কয় টাকা? 3,000। আবারও 3,000 কমে গেল। এখন আমার ফান্ডে আছে কত? 2,000। তাহলে বর্তমানে আমার ফান্ডে আছে কত? 2,000। রাখতে হবে কত? তাহলে আমি ফান্ডে জমা করব কত? এই যে নতুন করে জমা করব 13,000। এই 13,000-এর নাম চার্জ যোগ্য অনাদায়ী পাওনা। কি স্যার? চার্জ যোগ্য কুড়িনও বলা যেতে পারে, অথবা অনাদায়ী পাওনা খরচও বলা যেতে পারে। কি বলা যেতে পারে? অনাদায়ী পাওনা খরচও বলা যেতে পারে। বুঝছে? তাহলে আমরা বছর শেষে অনাদায়ী পাওনা সঞ্চিতি যা বলছে সেটাকে মেনটেন করার জন্য, বা সমাপনী ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য নতুন করে ফান্ডে যে টাকা জমা দিব, ওইটাই হলো আমাদের প্রকৃত অনাদায়ী পাওনা খরচ, বা চার্জযোগ্য অনাদায়ী পাওনা, বা অনাদায়ী পাওনা খরচ। বুঝছি আমরা? ওকে, তো স্যার দেখো আমাদের হিসাবকালটা হলো 2017। তা 2017 সালের 1 জানুয়ারিতে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি কত? 8,000। তার মানে এই 8,000 টাকার নাম কি? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, রাইট? আর দেখো সবার শেষে কি বলছে? প্রাপ্য হিসাবের 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। এটা যে রাখতে হবে, এটা কবে রাখতে হবে? কোনো কিছু উল্লেখ করছে? তাহলে তারিখ না থাকলে আমরা বুঝবো এটা কি? বছরের শেষ তারিখ। তার মানে বছরের শেষে আমাদের ফান্ডে কয় পার্সেন্ট সঞ্চিতি রাখতে হবে? 10%। তার মানে এটার নাম কি? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমরা বুঝতে পারলাম? হ্যাঁ, এখন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কয় টাকা আমরা কি জানি? আমরা কিন্তু জানি না। কেন জানি না বলো তো? কারণ এখানে বলছে 10%। কত? 10% মানে কয় টাকা আমরা জানি না। তাহলে এটা বের করতে হবে না? আচ্ছা, এই পার্সেন্টটা কার উপর ধরতে হবে? প্রাপ্য হিসাবের উপর। এখন বলো প্রাপ্য হিসাব কয় টাকা? আমরা কি ডিরেক্ট প্রাপ্য হিসাবের উপর ধরবো? না, আমরা নেট প্রাপ্য হিসাবের উপর ধরবো, বা নেট দেনাদারের উপর ধরবো। তো এটা আমরা কিভাবে পাবো বলো? প্রাপ্য হিসাব কত? 75। এই 75-এর সাথে
যদি অলিখিত বিক্রয় থাকে আমরা সেই অলিখিত বিক্রয়টাকে কি করব, যোগ করব। বলো তো আমাদের কোয়েশনে কোথাও অলিখিত বিক্রয় আছে যে বিক্রি করছি বাট লিখি নাই, এমন কোনো তথ্য আছে? নাই। যদি অলিখিত বিক্রয় ফেরত থাকে, অলিখিত বিক্রয় ফেরতটাকে আমরা বাদ দিব। আমাদের এই কোয়েশনে কোথাও কি আছে অলিখিত বিক্রয় ফেরত? নাই। আচ্ছা, যদি নতুন কুরিন থাকে, এই নতুন কুরিনটাকেও আমরা কি করব, বাদ দিব। তো নতুন কুরিন আছে বলো, এই যে অলিখিত অনাদায়ী পাওনা মানে নতুন কুরিন, এই যে নতুন কুরিন বা নতুন অনাদায়ী পাওনা বা অলিখিত অনাদায়ী পাওনা সব একই কথা। তাহলে নতুন কুরিন আছে না নাই? কত আছে? 4000। তাহলে আমরা 4000 বাদ দিলাম। দেখো কথা ছিল দেনাদারের সাথে অলিখিত বিক্রয় যোগ হবে, অলিখিত বিক্রয় ফেরত বাদ যাবে আর নতুন কুরিন বাদ যাবে। এখন আমরা শুধুই নতুন কুরিনকে বাদ দিতেছি। কেন? কারণ অলিখিত বিক্রয় নাই, অলিখিত বিক্রয় ফেরত নাই, থাকলে দিতা, বাট নাই তো, এখন কি দিতে পারবা? না। তাহলে দেনাদার থেকে আমরা নতুন কুরিনটাকে বাদ দিব। দিলে আমরা যে টাকাটা পাচ্ছি ওই টাকার উপর কয় পার্সেন্ট ধরতে হবে? 10%। তার মানে এখানে কত হয়? 7100 টাকা। কয় টাকা হয়? 7100। তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কয় টাকা হচ্ছে বলো তো? 7100 টাকা। কয় টাকা? 7100 টাকা হচ্ছে, তাই না? বলো। তার মানে বছরের লাস্ট ডেতে, বছরের শেষের দিন অনাদায়ী পাওনা সঞ্চিতি নামক ফান্ডে আমরা কয় টাকা রাখবো বর্তমানে? আর বছরের শুরুর দিন বা ফার্স্টের ডে আছে কত? এখন একটু খেয়াল করো যে বছরের শুরুর দিন কত আছে? 8000। এখন এইটা কি স্থির ফিক্স না এটা কমে যাবে? কার কারণে কমে যাবে? অনাদায়ী পাওনার কারণে। কার কারণে? অনাদায়ী পাওনা। যতবার অনাদায়ী পাওনা ধরবো ততবারই কি কমবে। লিখছি অনাদায়ী পাওনা, লিখে ফেলছি, লিখিত অনাদায়ী পাওনা, চার্জকৃত অনাদায়ী পাওনা, ধার্যকৃত অনাদায়ী পাওনা, অবলোপনকৃত অনাদায়ী পাওনা, পুরনো অনাদায়ী পাওনা, সব কথা সেম। এইগুলার জন্য কি ফান্ড থেকে টাকা কমবে। আবার চার্জযোগ্য অনাদায়ী পাওনা, অলিখিত অনাদায়ী পাওনা, হ্যাঁ, অবলোপনযোগ্য অনাদায়ী পাওনা, এদের কারণেও কি হবে? এই ফান্ড থেকে টাকা কমবে। তাহলে দেখো আমাদের এখানে অবলোপনকৃত অনাদায়ী পাওনা দেয়া আছে না, অর্থাৎ যেটাকে অলরেডি আমরা লিখে ফেলছি হিসাবের খাতায়, সেটা হলো লিখিত বা অবলোপনকৃত বা চার্জকৃত অনাদায়ী পাওনা বা পুরাতন অনাদায়ী পাওনা। কত? 5000। তাহলে 8000 কি এখন আছে না 5000 কমে গেছে? কমে আছে। কত এখন? এখানে বলছে অলিখিত অনাদায়ী পাওনা। এই যে অলিখিত অনাদায়ী পাওনা, এটার কারণেও আমার কি হবে? এই ফান্ড থেকে টাকা কমে যাবে না? কমে এখন আছে কত বলো? মাইনাস আছে। মানে ফান্ডে তো টাকা নাই, উল্টা আরো কি আছে? ঋণ আছে, ধারে আছে ফান্ড। কিন্তু আমার বছর, এটা তো প্রারম্ভিক না, কিন্তু বছর শেষে আমাকে এই ফান্ডে কয় টাকা রাখতে বলছে? 7100। তো এটা কি পসিবল? দেখে এমনি এমনি হয়ে যাবে 7100? না, এটা হবে। কখন হবে? যদি আমরা ফান্ডে নতুন করে টাকা জমা করি। কয় টাকা জমা করব? আমি যদি 7100 জমা করি হবে? হবে না, কারণ ফান্ডে তো ঋণ আছে কত? 1000। তাহলে আমাকে জমা করতে হবে কত? 100। তাহলে আমি 8100 জমা করবো, এখান থেকে 1000 কাটা গেল, থাকবে কত? 7000। তো এই যে 8100 টাকা, এটার নাম কি? কুরিন খরচ। এটার নাম কি? কুরিন খরচ। আর এখানে অনেক সিনোনিম ইউজ হয়। এই কুরিন খরচকে অনাদায়ী পাওনা খরচও বলে, অথবা কি চার্জযোগ্য কুরিনও বলে। হ্যাঁ, সবই একই কথা। আমরা কি বুঝলাম স্যার কুরিন খরচ কত? এখন আসো, আমাদেরকে ক নাম্বারে প্রশ্ন করছে কি? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করো। কত পেলাম আমরা? 7100। তাহলে দেখো আমাদের ক কিন্তু হয়ে গেছে। নতুন অনাদায়ী পাওনা খরচের পরিমাণ, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ, রাইট? সঞ্চিতির পরিমাণ, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ইকুয়াল, এই যে হয়ে গেছে। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কয় পার্সেন্ট? কার উপর ধরবা? নির্দেনাদারের উপর। কার উপর? নির্দেনাদার কিভাবে পাওয়া যায়? দেনাদার যোগ অলিখিত বিক্রয় বিয়োগ অলিখিত বিক্রয় ফেরত বিয়োগ নতুন কুরিন। ওকে, দেন আমরা কি করব? পার্সেন্টেজটা ধরবো। এখন এর মধ্যে যারা যারা থাকবে তাদেরকে বসাবা, যে নাই তাকে বসানোর দরকার নেই। তাহলে আমরা প্রাপ্য হিসাব বা দেনাদার পাচ্ছি কত বলো? 75000। এখান থেকে আমরা মাইনাস করলাম নতুন অনাদায়ী পাওনা 4000। ওকে, দেন আমরা 10% সঞ্চিতি ধরলাম, পেয়ে গেলাম কত? 7100 টাকা। ওকে,
নতুন সঞ্চিতি কত? 7,100। আচ্ছা, খ কি বললো? প্রয়োজনীয় জাবেদা দাও, ব্যাখ্যার দরকার নেই। আচ্ছা, আমরা ব্যাখ্যা দিব না। সালদা ট্রেডার্স এর সাধারণ জাবেদা। আচ্ছা, সালদা ট্রেডার্স এর সাধারণ জাবেদা। ওকে, আচ্ছা, আমরা জাবেদার ছক আঁকতেছি। হ্যাঁ, সবাই তো জানো জাবেদার ছক কিভাবে আঁকতে হয়। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, আর কি স্যার? ক্রেডিট টাকা। ওকে, হলো? আচ্ছা, এটা কত সাল? 2017 ইং। তো আমরা কিন্তু জাবেদাগুলা দিব সব ডিসেম্বরের 31 তারিখে। হ্যাঁ, ডিসেম্বর 31। ওকে, ডিসেম্বরের 31। আচ্ছা, আমরা যে এখন জাবেদা দিব, আমাদেরকে বললো প্রয়োজনীয় জাবেদা দাও। স্যার, জাবেদা দেওয়ার সময় কার কার জন্য আমি জাবেদা দিব আর কার কার জন্য জাবেদা দিব না, এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। আমরা কি সবার জন্যই জাবেদা দিব? উত্তর হলো না। কার কার জন্য আমরা দিব না? এক হলো প্রাপ্য হিসাব বা দেনাদার, দুই হলো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আর কি? দেনাদার। এই দুইটার জন্য আমরা জাবেদা দিব না। তাহলে এই যে প্রাপ্য হিসাব আছে, ওর জন্য কি আমরা জাবেদা দিব? দিব না। এই যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, ওর জন্য কি দিব? দিব না। তাহলে এই দুইটা বাদে বাকি সবার জন্যই আমরা কি করব? জাবেদা দিব। তাহলে অবলোপনকৃত অনাদায়ী পাওনা, ওর জন্য জাবেদা হবে নাকি হবে না? হবে। অলিখিত অনাদায়ী পাওনা, জাবেদা হবে নাকি হবে না? হবে। নতুন কুঋণ সঞ্চিতি, জাবেদা হবে নাকি হবে না? বলো, জাবেদা হবে নাকি হবে না? হবে। তাহলে আমাদের এখানে কয়টা তথ্য দেয়া আছে? পুরাতন সঞ্চিতি দেয়া আছে, যার জন্য জাবেদা হবে না। অবলোপনকৃত অনাদায়ী পাওনা দেয়া আছে, যার জন্য জাবেদা হবে। প্রাপ্য হিসাব দেয়া আছে, যার জন্য জাবেদা হবে না। অলিখিত অনাদায়ী পাওনা বা নতুন অনাদায়ী পাওনা দেয়া আছে, যার জন্য জাবেদা হবে। আর নতুন সঞ্চিতি দেয়া আছে, যার জন্য জাবেদা হবে। তাহলে আমরা কয়টা কারণে জাবেদা দিব? তিনটা। প্রথম কারণটা কি বলো? অবলোপনকৃত অনাদায়ী পাওনা বা পুরাতন অনাদায়ী পাওনা। দ্বিতীয় কারণটা কি বলো? অলিখিত অনাদায়ী পাওনা বা নতুন অনাদায়ী পাওনা। তৃতীয় কারণটা কি বলো? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। বুঝছো? গুড। তাহলে আসো ফার্স্টে আমরা অনাদায়ী পাওনার জাবেদাটা দিই। স্যার, তোমরা সবাই কিন্তু জানো 9, 10-এ করে আসছো, অনাদায়ী পাওনা ধরতে বললে অনাদায়ী পাওনা খরচ ডেবিট হয়, দেনাদার ক্রেডিট হয়। এটা সবাই করে আসছে। কিন্তু এখন অনাদায়ী পাওনা যদি ধরতে বলে, অনাদায়ী পাওনা ডেবিট লেখা যাবে না। কেন যাবে না? কারণ এখন আমাদের ফান্ড কি আছে? সো অনাদায়ী পাওনা হলে অনাদায়ী পাওনা খরচের পরিবর্তে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি নামক ফান্ডটাকে কমায় দিব। সো অনাদায়ী পাওনা ডেবিট না লিখে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতিটাকে কি করব? ডেবিট করব। বুঝছি? যতবারই আমরা অনাদায়ী পাওনা ধরবো ততবারই আমরা কি করব? অনাদায়ী পাওনা সঞ্চিতি নামক ফান্ডটাকে ডেবিট করে দিব। আর দেনাদার ক্রেডিট হবে। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে অনাদায়ী পাওনা ধরা হলো, এটা জাবেদা কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, দেনাদার ক্রেডিট। এবার এটা পুরাতন অনাদায়ী পাওনা হোক, নতুন অনাদায়ী পাওনা হোক, যাই হোক, যখনই অনাদায়ী পাওনা ধরবা অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, দেনাদার ক্রেডিট হবে। তাহলে আমরা এখানে লিখি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট। ঠিক আছে? অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট। আর দেনাদার হিসাব ক্রেডিট। ঠিক আছে স্যার? কত টাকা হবে? 5,000। ডেবিটে 5,000, ক্রেডিটে 5,000। এই জাবেদাটা দিলাম কার জন্য? অবলোপনকৃত অনাদায়ী পাওনার জন্য। এবার আমরা জাবেদা দিব কার জন্য? অলিখিত অনাদায়ী পাওনার জন্য। ওই একই জাবেদা। পুরাতন অনাদায়ী পাওনার জাবেদা যা, নতুন অনাদায়ী পাওনার জাবেদা কি 100% সেম। তাই
তাহলে ডিসেম্বর 31 সেম অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট আর কি হবে দেনাদার হিসাব ক্রেডিট। এখানে দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট। ওকে, আচ্ছা এখানে কত টাকা হবে স্যার বলো তো? 4000। আচ্ছা এবার আমরা 3 নাম্বারটা দিব, ডিসেম্বর 31। আচ্ছা এখানে কি বলছে? অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে, অর্থাৎ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে কয় পার্সেন্ট? 10%। তো 10%-এ কয় টাকা হয় যেন? 7100 টাকা। তার মানে আমাদেরকে বছর শেষে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে কয় টাকা? 7100 টাকা। ওকে, তো এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 7100, এটার জন্য এখন আমাদেরকে জাবেদা দিতে হবে, এবং কয়টা দিতে হবে জানো? 2টা। কয়টা? তাহলে নতুন সঞ্চিতির জন্য কয়টা জাবেদা? 2টা। প্রথম জাবেদাটা হলো অনাদায়ী পাওনার ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। অর্থাৎ আমরা যদি অনাদায়ী পাওনা সঞ্চিতি ফান্ডে টাকা জমা করি তাহলে ফান্ডটা বেড়ে যাবে, তারপরে অনাদায়ী পাওনা সঞ্চিতি কি হবে? ক্রেডিট। আর এই যে ফান্ডটা বাড়লো, কেন বাড়লো? ভবিষ্যতে অনাদায়ী পাওনার কারণে, এই কারণে অনাদায়ী পাওনা ডেবিট। তাহলে আমরা প্রথম যে জাবেদাটা দিব সেটা হলো অনাদায়ী পাওনা খরচ ডেবিট। অনাদায়ী পাওনা খরচ ডেবিট, বা অনাদায়ী পাওনা খরচ না লিখে অনাদায়ী পাওনা হিসাবও লিখতে পারো ডেবিট। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব কি হবে? ক্রেডিট। এটা হলো প্রথম জাবেদা। ওকে, এবার আমরা আরও একটা জাবেদা দিব, সেটা হলো সমাপনী জাবেদা। কি জাবেদা? সমাপনী জাবেদা। দেখো এখানে অনাদায়ী পাওনাটা কি? ব্যয়। তো আমরা সাধারণত ব্যয়ের জন্য, আয়ের জন্য কি করি? সমাপনী জাবেদা দিই। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা তো আর ব্যয় না, সো এটার জন্য সমাপনী জাবেদা দেয়া যাবে না। দিতে হবে শুধুমাত্র কার জন্য? অনাদায়ী পাওনার জন্য। আর সমাপনী জাবেদা খুব সহজ, তুমি কার জন্য দিচ্ছ? অনাদায়ী পাওনার জন্য। সো অনাদায়ী পাওনা ডেবিটে আছে, তুমি অনাদায়ী পাওনাকে কি করবা? ক্রেডিট বানাবা, আর আয় সারাংশকে ডেবিট বানায় দিবা। ওকে, অর্থাৎ যার জন্য আমরা সমাপনী জাবেদা দিই তাকে কি করি? উল্টা দিকে লিখি। তাহলে অনাদায়ী পাওনা ডেবিটে আছে, ক্রেডিটে চলে যাবে, আয় সারাংশ ডেবিট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখব? এটাও সেম তারিখ। আচ্ছা, আয় সারাংশ কি হবে? আয় সারাংশ কি হবে? ডেবিট। আর অনাদায়ী পাওনা হিসাব কি হয়ে যাবে? ক্রেডিট। অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট, আর আয় সারাংশ ডেবিট। বুঝছে? প্লিজ স্যার একটু দেখো। আচ্ছা আমরা তো জাবেদা লিখলাম না? জাবেদা লিখলাম না? এখন আমরা এই যে জাবেদা লিখলাম, এটা কার জন্য লিখলাম এই জাবেদা? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত? 7100। তাহলে আমাদের এখন এখানে কত বসানোর কথা? এখানে, এখানে, এখানে এটা বসানোর কথা না? যদি আমরা বসাই তাহলে আমাদের অঙ্কটা কিন্তু কাটা যাবে। বুঝছো? তাহলে আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 7100 টাকার জন্য আমরা 2টা জাবেদা দিচ্ছি, কিন্তু টাকা 7100 বসানো যাবে না। নতুন সঞ্চিতি 7100 এটা আমরা মানি, এটার জন্যই আমরা জাবেদা দিচ্ছি 2টা, কিন্তু টাকাটা বসানো যাবে না। ওকে, টাকাটা একটু প্রসেস করে বসাইতে হবে। কিভাবে প্রসেস করবা? প্রসেস করার নিয়ম হলো, এই যে নতুন সঞ্চিতি কত বলো? 7100। এই 7100-র সাথে আমরা যোগ করব পুরাতন অনাদায়ী পাওনা। পুরাতন অনাদায়ী পাওনা কত? 5000। এটার সাথে আমরা যোগ করব নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা কত? 4000। কত স্যার? 4000। এটার থেকে আমরা মাইনাস করব পুরাতন সঞ্চিতি। পুরাতন সঞ্চিতি কত? 8000। পুরাতন সঞ্চিতি কত? 8000। বুঝা গেল? তাহলে নতুন সঞ্চিতির সাথে আমরা যোগ করব কাকে? পুরাতন অনাদায়ী পাওনাকে যোগ করব, নতুন অনাদায়ী পাওনাকে বাদ দিব পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে। এবং এইগুলাকে যদি আমি যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করার পর রেজাল্ট হবে 8100। কত হবে? 8100। 7100 হবে না, হবে কত? 8100। তাহলে আমরা এখন এখানে কত বসাবো? 8100।
এখানেও কত বসাবো ৮১০০, এখানে কত ৮১০০, এখানেও কত ৮১০০। এই তো আমাদের জাবেদা হয়ে গেল। সবাই কি বুঝতে পেরেছ? তাহলে দেখো আমি পুরাতন অনুযায়ী পাওনার জন্য যে জাবেদা দিছি সেই টাকাটাই বসাইছি, পুরাতন অনুযায়ী পাওনার টাকা যা তাই বসাইছি, তাই না? পুরাতন অনুযায়ী পাওনার জাবেদাও যা তাই দিয়েছি, টাকা যা তাই বসিয়েছি। নতুন অনুযায়ী পাওনার জাবেদা যা তাই লিখেছি, টাকা যা তাই লিখেছি। কিন্তু নতুন সঞ্চিতির জাবেদা ঠিক আছে, টাকা কি ঠিক আছে? না, টাকা কি ঠিক নাই, টাকাটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে, তাই না? বলো, টাকাটা নতুন সঞ্চিতির টাকাটাকে আমরা একটু প্রসেস করে নিছি। কিভাবে প্রসেস করলাম? নতুন সঞ্চিতির সাথে পুরাতন অনুযায়ী পাওনাকে যোগ করলাম, নতুন অনুযায়ী পাওনাকে যোগ করলাম, আর পুরাতন সঞ্চিতিকে বাদ দিয়ে দিলাম। বুঝতে পারছো? গুড। তাহলে আমাদের জাবেদা শেষ। এখন আমরা গ করব। গ কি বলছে বলো তো? অনাদায়ী পাওনা হিসাব প্রস্তুত করো, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। এই যে অনাদায়ী পাওনা হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, এগুলা কি? এগুলা খতিয়ান। এগুলা কি? খতিয়ান। তোমাকে যদি হিসাব প্রস্তুত করতে বলে তার মানে তুমি কি করবা বলো তো? তুমি খতিয়ান করবা। তো জাবেদা তোমার জানা আছে, এখন বলো তো খতিয়ান করা কি কঠিন হবে নাকি অনেক ইজি? অনেক ইজি। আর খতিয়ান আমরা কয়ভাবে করতে পারি? আমরা চাইলে সাধারণ মানে খতিয়ানের জন্য টি ছক ব্যবহার করতে পারি, অথবা আমরা যদি চাই চলমান জেড ছকও ব্যবহার করতে পারি। তবে চলমান জেড ছক করাটাই কি বেটার। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা এখন খতিয়ান করে ফেলি। হ্যাঁ, আচ্ছা আমরা গ করতেছি অনাদায়ী পাওনা হিসাব, তার মানে খতিয়ান নাকি? অনাদায়ী পাওনা হিসাব প্রস্তুত করব, তার মানে আমরা এখন একটা খতিয়ান করব। আচ্ছা তাহলে এট ফার্স্ট আমি খতিয়ানের ছক আঁকি। ইয়েস, কি? হ্যাঁ হ্যাঁ, অবলোপনযোগ্য হলো নতুন। আচ্ছা আমি ছক আঁকতেছি। আচ্ছা এটা হলো চলমান জেড ছক, তাই না? তারিখ এখানে কি হবে? বিবরণ, এখানে জাবেদা পৃষ্ঠা, এরপরে কি স্যার? ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর এটা হলো জেড, ডেবিট জেড, ক্রেডিট জেড। এই হলো আমাদের ছক। এটা হলো অনাদায়ী পাওনা হিসাবের ছক, তাই না? আচ্ছা কত সাল? 2017 ইং। আমরা 2017 ইং লিখলাম। ওকে ফাইন। এবার আসো আমরা অনাদায়ী পাওনা হিসাবটা কমপ্লিট করে ফেলি। স্যার সবাই জাবেদার দিকে তাকাও। আমরা যখন অনাদায়ী পাওনা হিসাব করব, অনাদায়ী পাওনা হিসাব করার সময় আমরা শুধুমাত্র জাবেদাকে ফলো করব। ওকে, আচ্ছা জাবেদার মধ্যে দেখো তো অনাদায়ী পাওনা আছে কোথায়? দেখো প্রথম জাবেদায় দেখো, খতিয়ান করার নিয়ম আমরা সবাই জানি। আমরা কার খতিয়ান করতেছি? অনাদায়ী পাওনা হিসাব করতেছি। সো আমরা শুধুমাত্র জাবেদায় কাকে 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 মানে কাকে সার্চ করব বলো? জাস্ট অনাদায়ী পাওনাকে সার্চ করব। যদি আমরা কোথাও অনাদায়ী পাওনাকে পাই, ওকে ধরে এনে আমরা এই খতিয়ানের মধ্যে বসাবো। কিভাবে বসাবো? টাকা যেদিক ওই দিকই বসাবো, নামটা উল্টা করে লিখবো। এই তো খতিয়ান এইভাবে করে না? আচ্ছা তাহলে অনাদায়ী পাওনা হিসাবের মধ্যে অনাদায়ী পাওনা ব্যতীত অন্য আর কাউকে বসানো যাবে না? অন্য আর কাউকে বসানো যাবে না, শুধুমাত্র কাকে বসাইতে হবে? অনাদায়ী পাওনাকে। তাহলে আসো প্রথম জাবেদাতে আমরা দেখি অনাদায়ী পাওনা আছে। এটা কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা আর অনাদায়ী পাওনা সঞ্চিতি তো এক কথা না। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি প্রথম জাবেদায় আছে? নাই, তাহলে এটা স্কিপ। দ্বিতীয় জাবেদায় অনাদায়ী পাওনা আছে? নাই। এখানে কি আছে? অনাদায়ী পাওনা সঞ্চিতি আর দেনাদার, এখানেও নাই, তাহলে এটাও কি স্কিপ। আচ্ছা 3 নম্বর জাবেদা অনাদায়ী পাওনা আছে না নাই? আছে। অনাদায়ী পাওনা আছে। অনাদায়ী পাওনা কোথায় আছে? ডেবিটে আছে না? অনাদায়ী পাওনা আছে কোথায়? কত টাকা? 8100। তাহলে দেখো যেহেতু অনাদায়ী পাওনা ডেবিটে আছে 8100, তাহলে আমরা অনাদায়ী পাওনা হিসাবের ডেবিটে কত টাকা বসাবো বলো? 8100 টাকা বসাবো। বুঝছি? আচ্ছা নাম লিখবো কি বলো তো? উল্টাটা, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব। তাহলে অনাদায়ী পাওনা ডেবিটে আছে, সো আমরা অনাদায়ী পাওনা হিসাবের ডেবিটে টাকাটা বসাইলাম। কিন্তু নামটা বা বিবরণের ঘরে আমরা কি করব? বিপরীত পাশের হিসাবটা লিখব, অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাবটি লিখব। তাহলে এখানে আমরা লিখব
অনাদায়ী পাওনা সঞ্চিতি সঞ্চিতি হিসাব। বুঝলাম? আচ্ছা, এটা তারিখ কত বলো? ডিসেম্বরের 31। সবাইকে বুঝতে পেরেছো? গুড। এবার আসো পরের জাবেদাটা দেখো, অনাদায়ী পাওনা আছে না নাই? আছে, অনাদায়ী পাওনা আছে। কোথায় আছে? ক্রেডিটে আছে। কয় টাকা আছে? তাহলে অনাদায়ী পাওনা হিসাবের ক্রেডিটে আমরা কত বসাবো বলো? 8100 বসাবো। বসালাম? ওকে। নাম কি দিব বলো তো? এই যে উল্টা, অনাদায়ী পাওনার বিপরীত দিকে কি আছে? আয় সারাংশ। তাহলে আমরা এখানে কি লিখবো? আয় সারাংশ। আয় সারাংশ হিসাব, তাই না বলো? আচ্ছা, তারিখ কত? ডিসেম্বরের 31। আর কি কোথাও আছে বলো? নাই। আমি আবার বুঝাই। প্রথম জাবেদায় অনাদায়ী পাওনা আছে? নাই, তাই এটা স্কিপ করলাম। দ্বিতীয় জাবেদায় অনাদায়ী পাওনা আছে? নাই, স্কিপ করলাম। তৃতীয় জাবেদায় অনাদায়ী পাওনা আছে? ইয়েস আছে। কোথায় আছে? ডেবিটে। কত আছে? তাহলে আমরা অনাদায়ী পাওনা হিসাবে ডেবিটে 8100 বসালাম। নাম দিলাম উল্টাটা, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। লাস্টে যাবে দাও, অনাদায়ী পাওনা আছে? ইয়েস আছে, অনাদায়ী পাওনা আছে। কোথায় আছে? ক্রেডিটে আছে। কত আছে? 8100 আছে। সো আমরা ক্রেডিটে 8100 লিখলাম। নাম কি দিলাম? আয় সারাংশ, অর্থাৎ উল্টা। ওকে, অর্থাৎ টাকা আমরা ঠিক জায়গায় বসাচ্ছি, বাট বিবরণের ঘরে আমরা বিপরীত হিসাবটা লিখতেছি। এবার আমরা কি করব বলো? জের বা ব্যালেন্স। এখন কি করব? আচ্ছা, ব্যালেন্স করার নিয়ম হলো প্রথম টাকাটা যেখানে থাকবে ব্যালেন্সের ঘরে ওইখানেই বসাইতে হবে। তাহলে আমাদের এই পাওনা হিসাবের বা অনাদায়ী পাওনা হিসাবের প্রথম টাকাটা 8100 কোথায় আছে বলো তো? তাহলে আমরা এই টাকাটা জেরের ঘরে কোথায় বসাবো? ডেবিটে 8100। বুঝতে পারলাম সবাই? পরের টাকাটা কোথায় আছে? দেখো ব্যালেন্সের ঘরে তো ডেবিটে আছে, কিন্তু পরের টাকাটা, তাহলে ডেবিট আর পরের টাকাটা কি? ক্রেডিট। এখন এই জায়গায় আমরা একটু বুঝি, সেটা হলো ব্যালেন্স করার নিয়ম হলো যদি ব্যালেন্সের ঘরে ডেবিট, পরের টাকাটাও ডেবিট হয়, আমরা কি করব? যোগ করব। যদি ব্যালেন্সের ঘরে ক্রেডিট, পরের টাকাটাও ক্রেডিট হয়, কি করব? যোগ করব। অর্থাৎ ডেবিট ডেবিট যোগ, ক্রেডিট ক্রেডিট যোগ। কিন্তু ব্যালেন্সে ডেবিট আর পরবর্তী টাকাটা কি? ক্রেডিট। তাহলে যোগ হবে না বিয়োগ? ব্যালেন্স ক্রেডিট, পরবর্তী টাকাটা ডেবিট, বিয়োগ। অর্থাৎ ব্যালেন্সের ঘরের টাকা আর হলো এই সাধারণ টাকা, এই দুইটা টাকা যদি একই দিকে থাকে আমরা কি করব? যোগ করব। আর ভিন্ন দিকে থাকলে বিয়োগ করব। তাহলে আমাদের ব্যালেন্স করার নিয়ম, প্রথম টাকাটা কত? 8100। এটা আমরা কোথায় বসালাম? ব্যালেন্সের ঘরে ডেবিটে। তো ব্যালেন্স ডেবিটে আছে, কিন্তু পরের যে টাকাটা, ব্যালেন্সের ঠিক পরবর্তী টাকাটা আছে কোথায়? সেম দিকে আছে না ভিন্ন দিকে? যোগ হবে না বিয়োগ হবে? তাহলে 8100 থেকে 8100 বিয়োগ করতে হবে। করলে কি থাকে? কিছুই থাকে না, শেষ। আমাদের ব্যালেন্স হয়ে গেছে। বুঝছি আমরা? ওকে, সবাই কি তুলে ফেলছো? আচ্ছা, এটা কি তোলা হয়ে গেছে সবার? ওকে, ফাইন। এবার তাহলে আমরা কি করব? অনাদায়ী পাওনা সঞ্চিতি, না? আচ্ছা স্যার, তো এখন আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব করবো। অনাদায়ী পাওনা হিসাব শেষ, এখন আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করি। চলো, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। আচ্ছা, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। ওকে, আচ্ছা 2017 অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব আমরা এখন করব। স্যার, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবটা অনাদায়ী পাওনা হিসাবের মতো না। হ্যাঁ, এখানে একটু ডিফারেন্সটা কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবটা শুরু করতে হয় এই পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা প্রারম্ভিক অনাদায়ী পাওনা সঞ্চিতি দিয়ে। ওকে, তাহলে আমাদের এই কোয়েশ্চেনের মধ্যে 2017 সালের 1 জানুয়ারি তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে কয় টাকা? আমরা এই 8000 টাকা দিয়ে কি করব? শুরু করব। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি জানুয়ারির 1। আচ্ছা, জানুয়ারির 1, এটার নাম কি হবে? ব্যালেন্স বিডি। অনাদায়ী পাওনা কিন্তু আমরা শুধুমাত্র জাবেদার উপর ডিপেন্ড করে করি। হ্যাঁ, আর অনাদায়ী পাওনা সঞ্চিতিটা আমরা জাবেদার উপর তো ডিপেন্ড করবই, বাট স্টার্ট করব কি দিয়ে? প্রারম্ভিক অনাদায়ী পাওনা সঞ্চিতি দিয়ে। কি দিয়ে? এই প্রারম্ভিক অনাদায়ী পাওনা সঞ্চিতিকে আমরা কি নাম দিব? ব্যালেন্স বিডি।
তাহলে এটা যেহেতু ব্যালেন্স, সরাসরি এটা কোন ঘরে গিয়ে বসবে? ব্যালেন্সের ঘরে। ওকে, আর আমরা সবাই জানি সঞ্চিতি কোথায় বসে? ক্রেডিটে। সঞ্চিতি কোথায় বসে? তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি ব্যালেন্স বিডিটা ব্যালেন্সের ঘরের কোথায় বসবে? ক্রেডিটে বসবে। কয় টাকা বসবে? 8,000 টাকা বসবে। বসালাম? ওকে ফাইন। এইবার আমরা জাবেদাতে ফোকাস করব। জাবেদা থেকে সঞ্চিতিগুলোকে আমরা কি করব? খতিয়ানে বসাবো। আচ্ছা, প্রথম জাবেদায় অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে না নাই? আছে। কোথায় আছে? ডেবিটে আছে। কয় টাকা আছে? তাহলে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতির ডেবিটে কত বসাবো? 5,000। নাম দিব কি? উল্টা, দেনাদার হিসাব। তাহলে এখানে আমরা নাম দিব দেনাদার হিসাব। আর তারিখ কি হবে বলো? ডিসেম্বরের 31। ওকে, পরের জাবেদাটাতে বলো অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে না নাই? আছে। কোথায় আছে? ডেবিটে আছে। কয় টাকা? তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতির ডেবিটে আমরা আবারও বসাবো কত? 4,000। নাম দিব কি? উল্টা। কি স্যার? দেনাদার হিসাব। তাহলে আমরা এখানে নাম দিলাম দেনাদার হিসাব, ডিসেম্বরের 31। হলো? ওকে, এরপর বলো তো পরের জাবেদা অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে না নাই? আছে। কোথায় আছে? ক্রেডিটে। কয় টাকা? 8,100। তাহলে আমরা কি করব? এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্রেডিটে আমরা বসাবো। কত বসাবো? 8,100। ওকে, আমরা এখানে নাম কি দিব বলো তো? নো নো, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কি নাম দেব? উল্টাটা, অনাদায়ী পাওনা হিসাব। আচ্ছা, আমরা এখানে লিখব অনাদায়ী পাওনা হিসাব। অনাদায়ী পাওনা হিসাব। তারিখ কত হবে? ডিসেম্বরের 31। সবাই কি বুঝতে পারতেছো? গুড। তো আসো আমরা ব্যালেন্স করি। আচ্ছা, এখানে কত? ক্রেডিটে, ব্যালেন্সের ঘরে ক্রেডিটে কত? 8,000। পরের টাকাটা ডেবিটে 5,000। তাহলে ব্যালেন্সের টাকা আর পরের টাকা কি সেম? এই দুটো টাকা কি সেম না ভিন্ন? বিয়োগ করতে হবে। তাহলে 8,000 থেকে 5,000 মাইনাস করলে কত হয়? 3,000। বড় কে? ক্রেডিট। সো আমি 3,000 টাকা কোথায় বসাবো? ক্রেডিটে বসাবো। আমরা কি বুঝতে পারলাম? আবার বলো ব্যালেন্সের ঘরে কোথায় আছে? ক্রেডিট। পরের টাকাটা ডেবিট। যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ করলে কত হয়? 1,000। কে বড়? ডেবিট বড়। তাহলে আমরা ডেবিটের ঘরে বসাবো কত? 1,000। এখন বলো ব্যালেন্সের ঘরে কোথায় আছে? ডেবিট। পরের টাকাটা যোগ হবে না বিয়োগ হবে? কি হবে? বিয়োগ হবে। বিয়োগফল কত? 7,100। কে বড়, ডেবিট না ক্রেডিট? তাহলে ক্রেডিটের ঘরে বসবে 7,100। বাস, শেষ হয়ে গেল। ওকে স্যার, আমরা কি বুঝতে পারলাম কিভাবে খতিয়ান করা যায়? আচ্ছা, তাহলে জাবেদা দেখি খতিয়ান করে ফেললাম। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।